पूछो क्या होता बिना दिल के जाना बहुत आई अगर इस बार অপরাধীরা ঠিক কতটা বেপরোয়া হয়ে উঠতে পারে তার এক জ্বলন্ত উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরব। 7 বছরের নিষ্পাপ শিশু রামিসার সাথে ঘটে যাওয়া সেই চরম নিষ্ঠুরতা আর মর্মান্তিক পরিণতির কথা আমরা কেউই ভুলতে পারিনি। পুরো দেশ যখন এই অমানবিক অবিচারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে, ঠিক তখনই পর্দার আড়ালে ঘটতে শুরু করেছে এক অভাবনীয় নাটক। একদিকে রিমান্ডের সেলে বসে স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্যকর সব তথ্য ফাঁস করছেন এক স্ত্রী, অন্যদিকে জেলের 4 দেওয়ালের ভেতর থেকে গভীর রাতে এক শীর্ষ নেতার কাছে যাচ্ছে এক রহস্যময় ফোন কল। কি কথা হয়েছিল সেই ফোন কলে? কেনই বা স্বামীর সব দোষ জনসমক্ষে তুলে ধরছেন স্ত্রী? অপরাধীরা কি তবে বাঁচার জন্য নতুন কোনো জঘন্য চক্রান্ত সাজাচ্ছে? আজ আমরা আপনাদের সামনে উন্মোচন করব এই আলোড়ন সৃষ্টিকারী ঘটনার সবচেয়ে বড় রহস্য। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ অপরাধীদের ধূর্ত মানসিকতার আসল চিত্র আপনাদের সামনে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দর্শক, গত 19 মে পল্লবীতে ছোট্ট শিশু রামিসার উপর হওয়া সেই অমানবিক নিষ্ঠুরতা এবং তাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন। প্রথম দিকেই স্বামী স্ত্রী একে অপরের পক্ষে কথা বললেও রিমান্ডের চরম মানসিক চাপের মুখে অবশেষে হুড়মুড় করে ভেঙে পড়েছেন স্ত্রী স্বপ্না আক্তার। তিনি খুব ভালো করেই বুঝতে পেরেছেন যে এই ভয়ঙ্কর এবং দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় তাদের দুজনেরই সর্বোচ্চ শাস্তি হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার। আর ঠিক এই ভয় থেকে নিজেকে রক্ষা করতে তিনি এখন স্বামীর বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। প্রশাসনের সামনে অঝরে কাঁদতে কাঁদতে স্বপ্না এক সিনেমাটিক কাহিনী তুলে ধরেন। তিনি দাবি করেন ঘটনার দিন তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। তার দাবি তার স্বামী সোহেল তখন অতিরিক্ত মাদকের নেশায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। স্বপ্না বলেন সোহেল তার হাতের ধারালো জিনিসটি সরাসরি স্বপ্নার গলার কাছে চেপে ধরে এবং হুমকি দেয় যে যদি সে একটি শব্দও করে তবে রামিসার মতো তাকেও চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হবে। স্বপ্নার দাবি তিনি নিজের ইচ্ছায় প্রমাণ নিশ্চিহ্ন করতে সাহায্য করেননি, বরং নিজের প্রাণ বাঁচাতেই তিনি একজন বেপরোয়া স্বামীর কথা মতো কাজ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, স্বপ্নার এই কান্না এবং চাঞ্চল্যকর তথ্য কি সাধারণ মানুষ এক বিন্দুও বিশ্বাস করছে? উত্তর হল না। দুর্ধর্ষ তদন্তকারী কর্মকর্তারা স্বপ্নার এই দাবিকে সরাসরি এবং পুরোপুরি নাকচ করে দিয়েছেন, কারণ পারিপার্শ্বিক প্রমাণ সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। তদন্তকারীদের যুক্তি হল, একজন নারী যদি সত্যিই নিজের প্রাণ নিয়ে এতটা ভয় থাকতেন তবে তিনি প্রমাণ গায়েব করার মতো এমন বড় অপরাধে এত নিখুঁতভাবে স্বামীকে সাহায্য করতে পারতেন না। শিশুটির সাথে তারা দুজনে মিলে যে অবর্ণনীয় নিষ্ঠুরতা চালিয়েছে তা কোনো ভীত বা কাঁপতে থাকা মানুষের পক্ষে করা কিছুতেই সম্ভব নয়। এটি ছিল স্বামী স্ত্রীর সম্পূর্ণ ঠান্ডা মাথায় করা একটি সুপরিকল্পিত চক্রান্ত। তাছাড়া সোহেল যখন জানালার গ্রিল কেটে পালিয়ে যাচ্ছিল তখন স্বপ্না তো সম্পূর্ণ মুক্ত ছিলেন। তিনি কেন তখন চিৎকার করে প্রতিবেশীদের ডাকলেন না? অপরাধ বিশ্লেষকরা বলছেন স্বপ্না অত্যন্ত ধূর্ত একজন নারী। সে খুব ভালো করেই জানে যে আইনের ফাঁক গলে কিভাবে নিজেকে বাঁচানো বা শাস্তির মাত্রা কমানো যায়, আর ঠিক সেই সুযোগটাই সে এখন কান্নার নাটক করে নেওয়ার চেষ্টা করছে। সে চাইছে নিজেকে একজন অসহায় মানুষ হিসেবে তুলে ধরে সর্বোচ্চ শাস্তির হাত থেকে বেঁচে যেতে। কিন্তু সাধারণ মানুষ আজ আর বোকা নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ, সব জায়গায় মানুষ স্বপ্নার এই নাটকের তীব্র নিন্দা জানাচ্ছেন। অন্যদিকে জেলের অন্ধকার সেলে বসে মূল অভিযুক্ত সোহেল রানা বুঝতে পারে যে তার চারদিকের সব রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেছে। তার স্ত্রী স্বপ্নাও যখন নিজের পিঠ বাঁচাতে তার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন সে এক চরম বেপরোয়া পদক্ষেপ নেয়। জেলের ভেতরের এক অসাধু চক্রের সহায়তায় এবং বিশাল অঙ্কের টাকার বিনিময়ে সোহেল রানার হাতে পৌঁছায় একটি মোবাইল ফোন। তার উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে যে কোনো শর্তে রাজনৈতিক আশ্রয় ভিক্ষা করা। গভীর রাতে ঘামে ভেজা কাঁপা কাঁপা হাতে একটি বিশেষ নম্বরে ডায়াল করে সোহেল। নম্বরটি দেশের রাজনীতির অন্যতম শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিত্ব তারেক রহমানের। সে ভেবেছিল মিথ্যা গল্পের জাল বুনে সে হয়তো শীর্ষ নেতৃত্বকে বিভ্রান্ত করতে পারবে। কলটি রিসিভ হওয়ার সাথে সাথে জেলের ফ্লোরে বসে হাউমাউ করে কেঁদে ওঠে এই পাষণ্ড। সোহেল কান্না জড়িত কণ্ঠে বলতে থাকে, স্যার আমাকে বাঁচান, আমি ষড়যন্ত্রের শিকার, মাদকের নেশায় আমার কোনো হুঁশ ছিল না। আপনি একবার শুধু নির্দেশ দিন, আমাকে এই বন্দিদশা থেকে বের করে আনুন। আপনার দলের হয়ে আমি সারা জীবন কাজ করব। আমার স্ত্রীকে প্রশাসন জোর করে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছে, আমাকে একটাবার বাঁচার সুযোগ দিন। কিন্তু সোহেল রানা স্বপ্নেও ভাবতে পারেনি যে ফোনের ওপাশ থেকে ঠিক কী জবাব আসতে চলেছে। সোহেলের কান্নাকাটি শোনার পর ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য পিন পতন নীরবতা নেমে আসে।
এরপর তারেক রহমান যে কড়া এবং ভয়ঙ্কর জবাবটি দেন তা শুনে জেলের ফ্লোরে বাসা সোহেলের রক্ত মুহূর্তের মধ্যে হিম হয়ে যায়। অত্যন্ত গম্ভীর স্বরে জবাব আসে, যে হাত দিয়ে তুমি একটি 7 বছরের অবুঝ শিশুর সাথে চরম নিষ্ঠুরতা করেছ, সেই একই হাত দিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার সাহস তুমি কিভাবে পেলে? শুনে রাখো, নতুন বাংলাদেশে শিশুদের প্রতি এমন নিষ্ঠুরতা করা কোনো অপরাধীর জন্য তিল পরিমাণ রাজনৈতিক জায়গা নেই। তোমার মতো মানুষদের জন্য রাজনীতি কোনো ঢাল হতে পারে না। তোমার একটাই পরিচয়, তুমি একজন চরম অপরাধী, আর তোমার বিচার সাধারণ মানুষ দেখবে। তুমি তোমার সর্বোচ্চ শাস্তির জন্য প্রস্তুত হও, কারণ তোমাকে বাঁচানোর ক্ষমতা আজ আর কারও নেই। এই একটিমাত্র কথায় কলটি কেটে যায়, আর সাথে সাথে সোহেলের বাঁচার শেষ আশাটুকুও চিরতরে ধূলিসাৎ হয়ে যায়। দর্শক, একবার ভাবুন তো রামিসার বাবা মায়ের কথা। যে সন্তানকে তারা কত আদর যত্নে বড় করছিলেন, সেই আদরের ধন যখন হঠাৎ করে এক চরম নিষ্ঠুরতার শিকার হয়ে তাদের মাঝ থেকে চিরতরে হারিয়ে যায়, তখন সেই বাবা মায়ের মনের অবস্থা কেমন হতে পারে? এই শোক কাটানোর কোনো ভাষা আজ আমাদের জানা নেই। পুরো দেশের মানুষ আজ রামিসার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। রাজপথ থেকে শুরু করে সবখানেই আজ একটাই দাবি, অপরাধীদের এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ কোনো শিশুর দিকে এভাবে তাকানোর সাহস না পায়। সোহেল এবং স্বপ্নার মতো অপরাধীরা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে। এরা বাইরে থেকে সাধারণ মানুষের মতো আচরণ করলেও ভেতরে ভেতরে এক একটা ভয়ঙ্কর রূপ লুকিয়ে রাখে। এই ঘটনা আমাদের প্রতিটি অভিভাবকের জন্য এক চরম সতর্কবার্তা। নিজের সন্তানকে সবসময় চোখে চোখে রাখুন। আমাদের সমাজ ব্যবস্থা আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কাউকেই অন্ধের মতো বিশ্বাস করার কোনো উপায় নেই। এই দুটি ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপরাধীরা নিজেদের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। একদিকে স্ত্রীর কান্নার নাটক, অন্যদিকে স্বামীর রাজনৈতিক আশ্রয় খোঁজার নির্লজ্জ চেষ্টা। কিন্তু সত্য সবসময় নিজের পথ ঠিকই খুঁজে নেয়। এত সব নাটক আর মিথ্যার জালের মাঝেই কিন্তু আসল কাজ করে যাচ্ছে আমাদের দেশের চৌকস তদন্তকারী দল। তারা বসে নেই। রিমান্ডের এই জিজ্ঞাসাবাদ এবং জেলের ভেতরের এই ফোনালাপের বাইরেও এমন কিছু ঘটনা ঘটেছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে ছিল। তদন্তকারীরা ঘটনাস্থল এবং আসামিদের গোপন আস্তানা থেকে বেশ কিছু চাঞ্চল্যকর জিনিস উদ্ধার করেছেন, যা এই ঘটনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। সিআইডি তদন্ত করার পর কি গোপন তথ্য বার করল, চলুন সেগুলো জেনে নেব। ওর সাথে হয়েছে, আমরা চাই ওটা ওনাদের দুজনের সাথে হোক। এখন মারা চিন্তা করলো যে বাইরে একটা দিতে, তাহলে ভিতরে আমার মেয়ে এলো। পিস পিস করে প্যাকেট করতে চাইছিল, প্যাকেট করা হয় মনে করেন এক এক জায়গায় হালানোর ওর প্ল্যান। ওর হাতে দাঁতের কামড় পাইছিল। এই যে সোহেল রানা, এই সোহেল রানা তো নাটোরেও এরকম জেল খাইটে আসছে, 6 মাসে জেল খাইটে ডাইরেক্ট ঢাকা আসছে। এই সোহেল রানার যদি প্রথম বিচারটা ঠিক মতো করা হইতো, তাহলে এই সুযোগটা পাইতো না। এরকম একটা নিষ্পাপ সন্তানকে সে ধর্ষণ করলো, ধর্ষণের পরে সে তারপর তাকে হত্যা করলো। নৃশংসতা, গলাটা কিন্তু কাটলো, তারপর সেটাকে আমরা বালতিতে নিয়ে রাখলো। আমি যখন নিউজ ফিডে দেখছি যে বাচ্চাটার ছবি এক পাশে, তারপর আরেকটা বাটির মধ্যে, একটা বালতির মধ্যে হচ্ছে মাথাটা। আমি এটা দেখে মানে জাস্ট আমার গলা শুধু নিচে নেমে যাচ্ছে, শুধু নিচে নেমে যাচ্ছে, শুধু নিচে নেমে যাচ্ছে। আগে র্যাব প্রশাসন দেখলে মানুষ থরথরে কাঁপছে, আর এখন প্রশাসন দেখলে মানুষ আরো সামনে যায়। কেন এই সাহসটা কারো দিল? সরকার দিল। সরকার বিচার না করতে পারলে দেশে তো পলাক। জনগণের কাছে ছেড়ে দেখ দেশ, জনগণের কাছে দেশ ছেড়ে দেখ। সরকার দেশ না চালাতে পারলে ও কেন হয়েছে দেশে? আজকের মেয়ের যার সাথে যদি হতো, আজকে একটা স্পির মেয়ের সাথে যদি হতো, আর আজকে 10 জনকারী কোন রাজারির একজনকে হত্যা করলো, আজকের এখন কোনো খবরপত্র হচ্ছে না। কি হচ্ছে? তাহলে ওরা এটা নিয়ে রাজধানী ওই যে আপনার এই রাজনীতি করবে কেন? কি অপরাধ, কি অপরাধ ছিল? হ্যাঁ, আজকে আমার মেয়ের সাথে হতো, আজকে ওর সাথে হচ্ছে, কালকে সাহস পাবে আরেকজন। অনেক খরচ করে দিয়ে দেখ, আজকে অনেক খরচ করে দিব, কালকে দেশ সোজা হয়ে যাবো। আজকে অনেক ফাঁসি দেখ, উকিল 2 লাখ টাকা দিব আর জামিন করে দিব। আই আমার করবে, আমি খরচ করে সবার আগের মতো আমাদের হাতে তুলে দেন। ওই যেভাবে বাচ্চারা কষ্ট দিতে এখনো কিভাবে পয়সা আছে জেলে, কিভাবে এখনো জেলে পয়সা আছে। ওরা রাস্তায় চাই, ওরা রাজপথে চাই, ওরা এখানে চাই, রাজপথে চাই। 16 কোটি মানুষ বিচার করবে, ওরা রাজপথে চাই।
ওই এখনো জেলে কেন বসে আছে? সরকার কি করে? ওই কিভাবে ভাত খাইতেছে এখনো জেলে বসে? মানে রাজপথে চাই, মানে রাজপথে চাই, মানে রাজপথে চাই। বলছিলাম ভাই, মেয়েটাকে মনে করেন মুখ চেপা ধরে ওর ঘরে নেওয়া হয়েছে। আপনার মেয়েটার একটা জুতা মনে করেন ওর গেটের বাইরে। আপনার মা বাজার থেকে যখন বাসায় ঢুকছে ওর মেয়ের উনি পাইতেছে না, বুঝছেন? এখন খুঁজতে খুঁজতে দেখে ও গেটের সামনে একটা জুতা। এখন মারা চিন্তা করলো যে বাইরে একটা জুতা তাহলে ভিতরে আমার মেয়ে এলো। এখন গেটটা বাইরে শুরু করছে। এখন হয় কি করছে, হয়তো জবাব গলা গাইটা দিছে, গাইটা এরপরে মনে করেন বালতির ভিতরে রাখছে। এরপরে মনে করেন হাত কাটছে, হাত কাটার পর মনে করেন পিস পিস করে প্যাকেট করতে চাইছিল। প্যাকেট করা হয় মনে করেন এক এক জায়গায় হালানোর ওর প্ল্যান ছিল, ওর প্ল্যানটা এটাই ছিল। এরপরে মনে করেন মা যে সঙ্গে গেটটা বাড়িয়ে দিছে। এরপরে মনে করেন হয় গ্রিল ওদিকটা কাইটটা, এরপরে নাইম্মা তিনতলাতে গ্রিল কাইটটা ওই গলিতে নাইম্মা এই টেলার্সের গলিতে আপনার বাইরে হয়ে গেছে, চলে গেছে গা। এরপরে ওর বউরে পাইছে, ওর বউর হাতে দাঁতের কামড় পাইছে। বাচ্চার জন্য মনে করেন আপনার কামড় দিছে, অনেক কিছু করছে। ওর যতটা চেষ্টা ওর জীবন নিয়ে অতটুক করছে ভাই, কিন্তু বাচ্চাটা বাঁচতে পারে নাই। আর ওর বউ ওর লগে জড়িত ভাই এ কাজে। ওর আরেকটা মামলা আছে, এটা হইলো আপনার দেশে ওর যে জায়গাতে ধরছে ওই জায়গায় এরকম আরেকটা মামলা আছে, এই নির্যাতন মামলাই। আর আমি সরকারের কাছে এটাই অনুরোধ যে আসামিকে জনগণের হাতে দেওয়া হোক, এটাই আমি চাই আমাদের সরকারের কাছে। আর কোনো কিছু চাই না। 3 দিন হয়ে গেছে, ওকে আঙ্গুর সামনেও আনে নাই, ওকে আঙ্গুর সামনে আনে না। ওর বউ এদিক থেকে নিয়ে গেছে, কিন্তু অনেক হাজার পাবলিক ছিল যেদিনকে নিয়ে গেছে ওর বউরে। প্রথম দিন কেউ কিছু করতে পারে না। ওর বউরে মনে করে পুলিশ আরামসে বাইক করে নিয়ে গেছে থানায়। ওর বউ ছিল লগে ভাই, ওর বউ মনে করেন এই কাজে দেশে বলে এই কাজে জড়িত ছিল। ওর মনে করেন বউ থাকার পরও একটা শিশু বাচ্চা তাকে মনে করেন নির্যাতন কইরা এরপরে মনে করেন ওর জবা করছে। জবা করে মনে করেন চোখের তলে ঢুকে রাখছে, পুরো রক্তে মনে করেন পুরো ঘর ভরা, টাইস ঘর না, পুরো রক্তে ভরা। আমার মোবাইল লগে না, আমি তাহলে ছবিটা দেখাইতাম আপনারা যেরকম কোনটা করছে মোবাইল বাসায়। আমরা যেটা ওর সাথে হয়েছে আমরা চাই ওটা ওনাদের দুজনের সাথে হোক। তার 48 ঘন্টার মধ্যে যদি বিচার না হয়, মানে আগামীকাল যদি বিচার না হয়, তাহলে পুরো বাংলাদেশ নামবো, আমাদের বোনের বিচার আমরাই করব। আসলে রামিসা অত্যন্ত মেধাবী এবং সবসময় সদা হাস্যোজ্জ্বল একজন শিক্ষার্থী ছিল। আসলে আমাদের নিজের ঘরে ওর ফ্যামিলি প্রায় 17 বছর একই বাসায় থাকে। তোর জন্ম ওই বাসায়। এখন ওই বাসার ঠিক পাশাপাশি একটা ফ্ল্যাটে যদি সে মেয়েটা নিরাপদ না থাকে, তাহলে আমরা নিরাপদ কোথায়? আমার প্রশ্ন হলো আমরা নিরাপদ কোথায়? আর ধর্ষণের বিচার ডাইরেক্ট মৃত্যুদণ্ড, ধর্ষণের বিচার ডাইরেক্ট ফাঁসি যদি এরকম বাংলাদেশে হইতো, তাহলে আর এইরকম ঘটনার পুনরাবৃত্তি হতো না। আর এই যে সোহেল রানা তো নাটোরেও এরকম জেল খাইটে আসছে 6 মাসে, জেল খাইটে ডাইরেক্ট ঢাকা আসছে। এই সোহেল রানার যদি প্রথম বিচারটা ঠিক মতো করা হইতো, তাহলে এই সুযোগটা পাইতো না। কাজেই মেয়ে সন্তান যাদের, আমরা খুব উদ্বিগ্ন আছি। আমরা সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ফাঁসি চাই অনতিবিলম্বে, খুব দ্রুত। এটা আপনার সর্বোচ্চ 48 ঘন্টা থেকে 7 দিনের ভিতরে এই বিচারটা কার্যকর আমরা দেখতে চাই। যে আজকের আমার অভিভাবকরা ছিল, আজকের ঈদুল আজহার ছুটি, আজকের আগামীকালকে থেকে কার্যকর হবে। আজকে আমাদের ক্লাস হয়েছে, শিক্ষার্থীরা আসছিল, অনেক কান্নাকাটি করেছে এবং বড় বাচ্চারা আমাদের মানববন্ধন করেছে। রামিসার উই ওয়ান্ট জাস্টিস ফর রামিসা, আমরা রামিসার জন্য জাস্টিস চাই। আর আমার শিক্ষার্থীরা অনেক কান্নাকাটি করছে, ছোট ছোট বাচ্চা, আজকে অনেক বাচ্চা এসে কান্নাকাটি করছে, এমনকি রামিসার বাবাও আসছে, সেও কান্নাকাটি করছে। মানে একটা হৃদয় বিদারক একটা। আমি কোলে নিয়ে পড়াতাম, এরকম ছিল রামিসা। অনেক আমরা রামিসার বিচার চাই, কঠিন বিচার চাই, কঠিনতম বিচার চাই। এরকম রামিসাকে আমরা হারাতে চাই না, আর হারাতে পারবো না। রামিসা আমার স্কুলে প্লেতে ভর্তি হয়েছে, প্লেতে ওর ক্লাস টিচার ছিলাম। আজ পর্যন্ত রুল 1, রামিসার রুল 1, 3য় শ্রেণীতে পড়ে, ওর রুল 1। ও মেধাবী একটা স্টুডেন্ট, আমাদের বাগানের একটা ফুল ছিল রামিসা। এক কথা, রামিসা আমাদের বাগানের ফুল, এটা ছিঁড়ে নিয়ে গেছে। যার দ্বারা এত বড় ক্ষতি, এত সর্বনাশ, এত কিছু হয়েছে, তার থেকে কঠিন ভাবে ওকে এই গেটে আমার স্কুলের ব্যানারের পাশে ওকে রেখে এই রাস্তায় ফেলে দেওয়া হবে। কাক নিবে, পাখি নিবে, মানুষ দেখবে যে অন্যায়কারীর বিচার হয়েছে এই বাংলা।
আমরা সেটাই দেখতে চাই। মিসার ক্লাস যেদিন শেষ চলে আসলো, একটা ড্রয়িং আমার প্রতিযোগিতা ছিল, কাবা শরীফ আঁক নিয়ে গেছে, বলছে ম্যাডাম দেখেন না কেমন হয়েছে। তা আমি বলছি আম্মু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মা, তুমি ফার্স্ট হোক। ম্যাডাম ফার্স্ট হবো তো? হ্যাঁ মা তুমি ফার্স্ট হবা। যদি বলতাম না তুমি ফার্স্ট হবা না, ও অনেক কষ্ট পাইতে, কারণ ও চায় না ও হার, ও চায় সব সময় প্রতিযোগিতা আগে থাকুক। কিন্তু শেষের সময়, ছুটির সময়, এটা ছিল আমার প্রথম ক্লাসে, শেষ ছুটিটা আমি দেই, ওর 2টা ক্লাস আমি নেই, শুরু আর শেষ। শেষের সময় ওকে আমি একটু ধমক দিয়েছিলাম, জানেন আমি জানতাম না আমার রামি স্যার আসবে, আমি জানতাম না রামি স্যার এই স্কুলে আর আসবে না। ও আমার ওর আইডি কার্ডটা নেয়নি, আমি কেউ ধমক দিয়ে বলছিলাম রামি স্যার তুমি কেন আইডি কার্ডটা আনিনি, কেন? হারিয়ে গেছে ম্যাডাম। আমাকে তার তোমার আম্মুকে আমি বলবো। ও আমার দিকে ভয়ে বা করুণ বা কি দৃষ্টি তাকায় ছিল আমি বলতে পারি না। ওই তাকান, ওই চাউনি যখন মনে হয় রামি স্যার আমার দিকে তাকাইছে, ওই চোখে